ভিডিওর টপিক হচ্ছে হার্ড ডিস্ক অ্যাক্সেস টাইম। হার্ড ডিস্কে কোনো ডেটা রিড বা হার্ড ডিস্ক থেকে কোনো ডেটা রাইট করতে গেলে কতটা সময় লাগে এবং সেই সময় ক্যালকুলেশন করতে গেলে আমাদের কী কী আরও কিছু ক্যালকুলেশনের প্রয়োজন হয় সেই সমস্ত জিনিস আমরা এই ভিডিওর মধ্যে দেখব। আমি আগের ভিডিওতে যেখানে হার্ড ডিস্ক আর্কিটেকচার বুঝিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে অ্যাকচুয়ালি একটা হার্ড ডিস্ক হচ্ছে অনেকগুলো প্ল্যাটারের সমন্বয়ে তৈরি হয়। প্ল্যাটার কেমন হয়, যেমন প্ল্যাটার একটা ডিস্কের মতো হয়, আগের ভিডিওতে বলেছিলাম দ্যাটস এ প্ল্যাটার, এটা প্ল্যাটারের মতো দেখতে। তো হার্ড ডিস্কের মধ্যে এরকম প্রচুর অনেকগুলো প্ল্যাটার থাকে, প্রত্যেকটা প্ল্যাটারের সারফেস থাকে, যেমন একটা ফ্রন্ট সারফেস এবং এই সাইডে পিছন থেকে একটা ব্যাক সারফেস থাকবে। এই দুটো দিকে কিন্তু ডেটা স্টোর করা যেতে পারে বা ডেটা রাইট করা যেতে পারে। তো এরকম অনেকগুলো প্ল্যাটার নিয়ে তৈরি একটা হার্ড ডিস্ক এবং প্রত্যেকটা প্ল্যাটারে কি দুটো করে সারফেস থাকতে পারে। এবং কি বলেছিলাম আমরা যে একটা প্ল্যাটারকে যদি ভাঙা হয় কী কী অংশ থাকে তার মধ্যে, তো প্রথমে এই যে একটা প্ল্যাটার দেখতে পাচ্ছ দ্যাট ইজ এ প্ল্যাটার, এটা প্ল্যাটার। আর এর মধ্যে যেটা থাকছে দ্যাট ইজ সারফেস। আমি আগেই বললাম যে এই জিনিসটাকে সারফেস বলছি আমরা, তেমনি ব্যাক সাইডেও কিন্তু একটা সারফেস থাকছে, দুটো করে সারফেস। আর কি বলছি যে এই যে গোল গোল দাগগুলো দেখতে পাচ্ছি এইগুলোকে বলা হচ্ছে একটা ট্র্যাক। এই যে গোল গোল দাগগুলো এই একটা ট্র্যাক, এবং এই যে গোল গোল দাগের মধ্যে এটা রেড ট্র্যাক এবং একাধিক ট্র্যাক থাকে তেমনই। এবং কী হয়, হার্ড ডিস্কটাকে অনেকগুলো টুকরে ভাঙা হয় এইভাবে, এইগুলোকে বলা হয় এক একটা সেক্টর। একটা ট্র্যাকের মধ্যে যে সেক্টর তৈরি, এই যে ট্র্যাকের মধ্যে দেখছো এই জায়গাটা, এটাকে বলছে ট্র্যাক সেক্টর। আর এই পুরো জিনিসটাকে বলা হচ্ছে ডিস্কের সেক্টর। তাই কী বললাম, একটা প্রথমে এটা কী বললাম, এটা প্ল্যাটার। প্ল্যাটারের কী থাকে, সারফেস থেকে দুদিকে দুটো সারফেস থাকছে, পুরোটাকে প্ল্যাটার বলা হচ্ছে সারফেস। সারফেসটাকে অনেকগুলো সার্কেলে এটাকে এইরকম ভাঙা হচ্ছে, প্রত্যেকটাকে এক একটা কী বলছে, প্রত্যেকটা ট্র্যাক। এবং পুরো ডিস্কটাকে কতগুলো টুকরে ভাঙা হচ্ছে, সেই প্রত্যেকটাকে বলা হচ্ছে কী কী, এক একটা করে সেক্টর। আর ট্র্যাকটাকে যখন ভাঙা হচ্ছে তখন আমরা ট্র্যাক সেক্টর দেখছি, এখানেও ট্র্যাক সেক্টর, এটাও ট্র্যাক সেক্টর, এটাও ট্র্যাক সেক্টর, এবং পুরোটাকে নিয়ে হয়ে যায় একটা ডিস্ক সেক্টর। আর কি করে, এখানে একটা হেড থাকে, তাহলে হেড কটা থাকবে, যতগুলো সার্ফেস ততগুলো হেড থাকবে। এখানে আমি একটাই হেড দেখিয়েছি, নিচের দিকেও একটা হেড থাকবে, কারণ উপরের ডেটাগুলো ফ্রন্টের ডেটাগুলোকে যেমন পড়ার জন্য হেড থাকবে, ব্যাকের ডেটাগুলোকে পড়ার জন্য হেড থাকবে। হেড কীভাবে অ্যাডজাস্ট থাকে, যেমন আমি দেখাচ্ছি এরকমভাবে হেড অ্যাডজাস্ট থাকবে, এইভাবে হেড অ্যাডজাস্ট থাকবে, যে দুদিকে দুটো একদম সেম পজিশনে থাকবে এবং ডেটাকে কী হয়, ডিস্ক ঘুরতে থাকবে এবং ও ডেটাকে এইভাবে এইভাবে রিড করতে থাকবে। এবং যখন আগে যাবে তখন এইভাবে এগিয়ে যাবে, যখন পিছনে আসবে এরকম পিছিয়ে যাবে, কখনোই হেড ডান দিক বা বাঁ দিক যাবে না, হ্যাঁ আগে না পিছনে, মানে আউটার থেকে ইনার, ইনার থেকে আউটার, এইভাবে যাতায়াত করে। আর ডিস্ক কিন্তু এইভাবে ঘুরতে থাকে কিসের সাহায্যে, যাকে বলা হয় স্পেন্ডেল। তাহলে স্পিন্ডেল বলে একটা জিনিস থাকে হার্ড ডিস্কের মধ্যে এইভাবে, যেটা কিন্তু ওটাকে ঘোরায়, এইভাবে এইভাবে ঘুরতে থাকবে এইটার সাহায্যে। তো এই ছিল হার্ড ডিস্কের আর্কিটেকচার, মোটামুটি আমি এটা তোমাদের বললাম। এবার আমরা দেখবো যে কীভাবে ক্যালকুলেশন করা হয় অ্যাক্সেস টাইমকে। তো সর্বপ্রথম যেটা আমরা দেখবো অ্যাক্সেস টাইম ক্যালকুলেশনের জন্য, দ্যাট ইজ হচ্ছে সিক টাইম। তো হোয়াট ইজ সিক টাইম? সিক টাইম বলছে টোটাল টাইম টেকেন বাই দ্য রিড রাইট হেড। এই যে আমি বললাম যে সার্ফেসের মধ্যে একটা হেড থাকে, যে হেডটা কিন্তু এক একটা ট্র্যাক এবং এক একটা ট্র্যাকের এক একটা সেক্টর থেকে ডেটাকে রিড করে। তাহলে টাইম টেকেন বাই দ্য রিড রাইট হেড টু রিচ দ্য রিকোয়ার্ড ট্র্যাক। অ্যাকচুয়ালি যে ট্র্যাকের মধ্যে থেকে ডেটা রিড করা হবে বা যে ট্র্যাকের ডেটা রাইট করা হবে, এক একটা ট্র্যাক, এই যে ট্র্যাক, এই যে যেখান থেকে ডেটা রিড করা হবে এবং যেখানে থেকে ডেটা রাইট করা হবে, সেই ট্র্যাক অবধি সবসময় যে সেই ট্র্যাকের মধ্যে হেড থাকে তেমন নয়। হেড কিন্তু অন্য জায়গায় থাকতে পারে এবং প্রয়োজনে সেই ট্র্যাক অবধি তাকে যেতে হয়। তাহলে কোনো একটা পার্টিকুলার ট্র্যাক থেকে কোনো একটা পার্টিকুলার ট্র্যাকে হেডের যেতে যে সময়টা লাগে, সেই সময়টাকে বলা হচ্ছে সিক টাইম। এবার দেখো দুটো ঘটনা ঘটতে পারে। এক ঘটনা যে এই মুহূর্তে হেড যেই জায়গাতে আছে, সেই বা যে ট্র্যাকের যে সেক্টরে আছে বা যে ট্র্যাকে আছে, সেই ট্র্যাকের মধ্যেই ডেটা রিড রাইট করা হবে। তাহলে তো ভালো কেস, এটা বেস্ট কেস বলছি, যখন যে ট্র্যাকের মধ্যে লেখা হবে বা রিড রাইট করা হবে সেই ট্র্যাকের মধ্যে হেড আছে, তাহলে খুব সহজেই এখানে অ্যাক্সেস টাইম সিক টাইম জিরো হয়ে গেল, কারণ ওইখানেই পেয়ে যাচ্ছে। কিন্তু যদি এমন না হয়, সবথেকে বাজে কেস কি, ধরো হেড কি আছে, দ্য বেস্ট কেস হেড ইজ অলরেডি অন দ্য রিকোয়ার্ড ট্র্যাক, যেখানে প্রয়োজন সেখানে হেড আছে, তাহলে কি হলো যে এখানে সিক টাইমটা লাগলো না। কিন্তু এমন যদি হতে পারে, ধরো যে হেড ইজ অন দ্য আউটার অর ইনার ট্র্যাক অ্যান্ড রিকোয়ার্ড ট্র্যাক ইজ অন দ্য ইনার অর আউটার। তার মানে কি, যে হেডটা ধরো আউটার ট্র্যাকে আছে, এই জায়গাতে হেড আছে এবং ওকে যেতে হবে এই ট্র্যাকের মধ্যে, তাহলে দেখো আউটার ট্র্যাক থেকে ইনার ট্র্যাক আসতে কিন্তু অনেকটাই সময় লাগবে। এবং উল্টোটা যদি হয়, দেখো হেড যদি ইনার ট্র্যাকে থাকে এবং আউটার ট্র্যাকের ডেটা রিড করতে হয়, তাহলে কিন্তু অনেকটাকে পিছিয়ে যেতে হচ্ছে। এই কারণে কি হচ্ছে, এটা সবথেকে ওর্স কেস হচ্ছে, সবথেকে বাজে ঘটনা বা সবথেকে বেশি ডিলে সিক টাইম এখানেই বেশি হবে। তো এই জন্য কী হয়,
ক্যালকুলেশন করার জন্য অ্যাভারেজ সিক টাইমকে নিয়ে নেওয়া হয়, মানে টোটাল যে সিক টাইম সেটাকে ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ অ্যাভারেজ সিক টাইম, বেরিয়ে যায় এইভাবে। তো অ্যাভারেজ সিক টাইম মানে বুঝতে পারলে ওর্স্ট কেস এবং বেস্ট কেস এর মাঝামাঝি, একটাতে কোনো সময়ই লাগছে না, একটাতে সবচেয়ে বেশি সময় লাগছে, এর মাঝামাঝি কোনো একটা সময় ধরে কিন্তু আমাদের ক্যালকুলেশন করতে হয়, দ্যাট ইজ অ্যাভারেজ সিক টাইম। এবং সিক টাইম কী বললাম, হেডকে একটা ট্র্যাক থেকে আর একটা ট্র্যাক যেতে বা একটা ট্র্যাক থেকে যে ট্র্যাকে যেতে হবে সেই ট্র্যাক অবধি যেতে যে সময় লাগে তাকে বলা হয় সিক টাইম। নেক্সট কী বলবো, নেক্সট বলবো আমরা রোটেশন টাইম, টোটাল টাইম টেকেন টু রোটেট দ্য ডিস্ক টু দ্য রিকোয়ার্ড সেক্টর। ঠিক আছে, আমি কি হলো, আমার হেড টোটাল রিকোয়ার্ড সেক্টরের মধ্যে, রিকোয়ার্ড ট্র্যাকের মধ্যে তো চলে গেল, যেখানে ডেটা রাইট করতে হবে সেই ট্র্যাকের মধ্যে আমার হেড চলে গেছে, বাট ট্র্যাকের মধ্যে গেলেও কি ঠিক সেক্টর আছে? কারণ ধরো এইখানে এই মুহূর্তে হেড আছে আর ট্র্যাক হচ্ছে এইখানে আমার রিকোয়ার্ড ডেটা আছে, ক্লিয়ার? তো ওকে কী করতে, যদি এটা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে, সরি এটা ক্লকওয়াইজ যদি ঘোরে তাহলে তো 360 ডিগ্রি ঘুরতে হচ্ছে পুরো, কারণ এইখানে এই মুহূর্তে আছে, ওকে পুরোটা ঘুরে আবার এখানে আসতে হবে। তাই এই ক্ষেত্রে কি 360 ফুল রোটেশন হয়ে যাচ্ছে। ফুল রোটেশন বুঝতে পারলে এই সময় হেড এখানে আছে কিন্তু ডেটা আছে, যে ডেটাকে কাজ করবে, ডেটাকে রিড করবে, সেই ডেটা এখানে আছে, তাহলে ফুল রোটেশন লাগছে, দ্যাট ইজ কল রোটেশন টাইম। রোটেশন টাইম মানে ফুল রোটেশন টাইম। এবং রোটেশন লেটেন্সি আর ডিলে বলতে কি বোঝায়, তো ডিলে বলে হাফ অফ দ্য টাইম টেকেন টু রোটেট ডিস্ক টু দ্য রিকোয়ার্ড সেক্টর, হাফ অফ দ্য রোটেশন। তার মানে অ্যাজিউম করানো হয় যে টোটাল রোটেশন টাইম যেটা আছে, মানে ফুল রোটেশনের যে টাইম আছে, ডিভাইডেড বাই 2 করলে যেটা হয় সেটা হয়ে যায় রোটেশন লেটেন্সি আর রোটেশন ডিলে। তো রোটেশন ডিলে মিনস কি, টোটাল রোটেশন টাইম দ্যাট ইজ ফুল রোটেশন টাইম ডিভাইডেড বাই 2, সেটাকে বলে রোটেশন লেটেন্সি বা রোটেশন ডিলে। ক্লিয়ার হয়েছে? দেন নেক্সট আছে ট্রান্সফার টাইম, ডেটা ট্রান্সফারের জন্য যে টাইম, দেখো অ্যাকচুয়ালি হেড যেখানে যে ডেটা রিড করবে বা যেখানে যে ডেটা রাইট করবে, তো টোটাল টাইম তার জন্য যে সময় নিচ্ছে হেড, সেটাকে বলে দেওয়া হচ্ছে ট্রান্সফার টাইম। তা টোটাল টাইম টেকেন টু রিড অর রাইট ডেটা ফ্রম আর ডিস্ক থেকে ডেটা রিড করতে বা ডিস্কে রাইট করতে হেডের যে সময় লাগছে বা যে সময়টা লাগছে তাকে ট্রান্সফার টাইম বলছে। এই ট্রান্সফার টাইম ক্যালকুলেশন করা হয় জেনারেলি ডেটা টু বি ট্রান্সফার, যত পরিমাণ ডেটা ট্রান্সফার করতে হবে ডিভাইডেড বাই ট্রান্সফার রেট। তো যত পরিমাণ ডেটা ট্রান্সফার করতে হবে আর ট্রান্সফার রেট যেটা আছে সেটাকে যদি ভাগ করে দেওয়া হয় তাহলে কিন্তু ট্রান্সফার টাইমটা বেরিয়ে যাবে। নেক্সট কি আছে, ট্রান্সফার রেট কীভাবে বের করবো? ট্রান্সফার রেট নাম্বার অফ হেড ও সারফেস, দেখো যতগুলো হেড ততগুলো সারফেস, তার নাম্বার অফ হেড যতগুলো তোমাকে হেড দিয়েছে প্রবলেমের মধ্যে ততগুলো নাম্বার অফ হেড ও সারফেস একই কথা, ইনটু ক্যাপাসিটি অফ দ্য ট্র্যাক। তাহলে একটা ট্র্যাকের কতটা ক্যাপাসিটি এবং তার মধ্যে কি কতগুলো হেড আছে। তা আমার যদি একটাই ট্র্যাক থাকে তাহলে একটাই হেড থাকবে, এবং একটা ট্র্যাকে যতটা ক্যাপাসিটি সে দুটো গুণ করার পর তার সঙ্গে গুণ করতে হবে নাম্বার অফ রোটেশন ইন 1 সেকেন্ড। জেনারেলি তোমাকে আরপিএমে টাইম দেওয়া থাকবে, আরপিএম মানে রোটেশন পার মিনিট, সেটাকে তাহলে কী করতে হবে, আমাদেরকে কি কনভার্ট করে নিতে হবে ওটাকে সেকেন্ডে। তো সেকেন্ডে কনভার্ট করার পর যেটা আসবে সেটাই বেরোবে আমাদের ট্রান্সফার রেট। তো ট্রান্সফার রেট ক্যালকুলেশন করার জন্য কী করতে হবে, নাম্বার অফ হেডস যতগুলো তোমাকে প্রবলেমের মধ্যে নাম্বার অফ হেডস যতগুলো দিয়েছে আর তার সঙ্গে গুণ করবো আমরা ক্যাপাসিটি অফ দ্য ট্র্যাক, একটা ট্র্যাকের যে ক্যাপাসিটি তোমাকে প্রবলেমের মধ্যে দিয়েছে সেটা, ইনটু নাম্বার অফ রোটেশন ইন 1 সেকেন্ড, 1 সেকেন্ডে কতবার রোটেশন ঘটছে সেইটা ক্যালকুলেশন করলেই বেরিয়ে যাবে ট্রান্সফার রেট পার সেকেন্ড। আর কি আছে, কন্ট্রোলার টাইম। হোয়াট ইজ কন্ট্রোলার টাইম? কাউকে পরীক্ষায় কন্ট্রোলার টাইম দিতেও পারে না দিতেও পারে, এটা ম্যান্ডেটরি না, দিলে ইউজ করবে না দিলে ইউজ করবে না, বাট এটা একটা কি হলো ড্রাইভার টাইম বা সফটওয়্যার বা একটা কন্ট্রোলার কাকে বলো, যে ওভারঅল টাস্কটাকে পারফর্ম করছে, দ্যাট ইজ কন্ট্রোলার, তার একটা টাইম দেওয়া থাকে প্রবলেমের মধ্যে। কিউ টাইম, হোয়াট ইজ কিউ টাইম? সিপিইউ আমরা জানি যে পরিমাণ তাড়াতাড়ি ডেটা সাপ্লাই করা হয় হার্ড ডিস্ক কিন্তু ততদের ডেটাকে রিড রাইট করতে পারে না। যখন হার্ড ডিস্ক এই সিপিইউ যে পরিমাণে ডেটা পাঠাচ্ছে তত স্পিডে ডেটা যখন তো রিড রাইট করতে পারে না, তখন কি একটা মেমোরি বা একটা স্পেস বা একটা বাফারের মধ্যে সেটাকে ও টেম্পোরারি স্টোর করে রাখে এবং 1 বাই 1 সেটাকে রিড রাইট অপারেশন পারফর্ম করে সেই রিকোয়েস্টগুলোর উপর। তো ধরো রাইট রিকোয়েস্ট অনেকগুলো রিকোয়েস্ট একসঙ্গে চলে এসছে, ওটা বাফারে রেখে দেবে এবং ওয়ান আফটার আনাদার রিকোয়েস্টগুলোকেও করবে, রিড রাইট রিকোয়েস্টগুলোকে পারফর্ম করবে। তো সেই জন্য যে বাফারে স্টোর থাকে রিকোয়েস্টগুলো, ওই বাফারে থাকার থেকে রিড রাইট প্রসেসে যাওয়া অবধি যে টাইমটা তাকে বলা হয় কিউইং ডিলে বা কিউ টাইম। ক্লিয়ার হয়ে গেছে আশা করি। নেক্সট আছে টোটাল অ্যাক্সেস টাইম। টোটাল অ্যাক্সেস টাইমের ফর্মুলা কী হচ্ছে, যে সিক টাইম মিনস কি, যে হেডকে
যে পার্টিকুলার ট্র্যাক অব্দি যেতে হচ্ছে সেই সময়টা সিক টাইম, তাহলে অ্যাভারেজ সিক টাইমটা আমরা ধরবো। রোটেশন ডিলে, তো রোটেশন ডিলে মিনস কি টোটাল ফুল রোটেশন ডিভাইড বাই 2 করলে যেটা বেরোয় সেটা রোটেশন ডিলে, প্লাস ডেটা ট্রান্সফার টাইম। ট্রান্সফার টাইম কি বললাম, ডেটা ট্রান্সফার টাইম মানে টোটাল টাইম টেকেন টু রিড রাইট ডেটা ফ্রম দ্য ডিস্ক থেকে রিড রাইট ডেটা করতে যত সময় লাগলো সেটা টোটাল ট্রান্সফার টাইম, এটা ডেটা টু বি ট্রান্সফার ডিভাইডেড বাই ট্রান্সফার রেট। তাহলে এই তিনটেকে যোগ করার পর আমরা যোগ করব কন্ট্রোলার টাইম যদি এক্সামে দেওয়া থাকে, আর যোগ করব কিউইং ডিলে বা কিউ টাইম। এটা যোগ করার পর যে টাইমটা আসবে সেটাকে বলবো টোটাল অ্যাক্সেস টাইম। তো টোটাল অ্যাক্সেস টাইম এইভাবে বের করা যায়। তো আমি একটা রিয়েল প্রবলেম তোমাদের দেখাবো, রিয়েল প্রবলেম থেকে তোমরা বুঝতে পারবে যে কীভাবে পরীক্ষায় কোয়েশ্চেন আসে এখান থেকে এবং কীভাবে সলভ করতে হয়। যে কী দিয়েছে, হার্ড ডিস্ক হ্যাজ দ্য ফলোয়িং প্যারামিটার্স। হার্ড ডিস্কটার মধ্যে প্যারামিটার্সগুলো আছে যেগুলো নিয়ে কাজ করতে হবে। তুই বলছে নাম্বার অফ ট্র্যাক ইকুয়ালস টু 500। তাহলে এই যে এটা যে হার্ড ডিস্ক হয়, তাহলে এই হার্ড ডিস্কের মধ্যে এইরকমভাবে অনেকগুলো কী আছে, টোটাল টোটাল ট্র্যাক কত আছে 500। তার মধ্যে ট্র্যাকের মধ্যে বলছে নাম্বার অফ সেক্টর পার ট্র্যাক ইজ 100। তাহলে এই একটা ট্র্যাক যদি এটা দিয়ে ট্র্যাক ধরি, তার মধ্যে এটা যদি আমি একটা সেক্টর ধরি, তাই এই সেক্টরের মধ্যে কী আছে 100টা ট্র্যাক, 100টা সেক্টর আছে। ক্লিয়ার আছে? 100 সেক্টরের সংখ্যা কত আছে 100। আর নাম্বার অফ বাইটস পার সেক্টর, এবার প্রতি সেক্টরের মধ্যে কত বাইটস করে ডেটা আছে, 500 বাইটস করে ডেটা আছে। ক্লিয়ার হয়েছে? এবং 500 বাট তোমরা এটা ক্যালকুলেশন করে বুঝতে পারবে যে খুব ইজিলি যে কীভাবে ক্যালকুলেশন হচ্ছে। এবং নেক্সট কী আছে, টাইম টেকেন বাই দ্য হেড টু মুভ ফ্রম ওয়ান ট্র্যাক টু অ্যানাদার ট্র্যাক। তার মানে যদি এটা হয় এরকম, যদি হার্ড ডিস্ক এইভাবে ডিভাইডেড হয়, তাহলে কী হয়, এগুলোকে একটা ট্র্যাক, তাহলে একটা ট্র্যাক থেকে আরেকটা ট্র্যাকে, এই যে ট্র্যাক, এই ট্র্যাক থেকে আরেকটা ট্র্যাকে মুভ করতে কত সময় লাগছে, 1 মিলি সেকেন্ড। 1 মিলি সেকেন্ড। আর রোটেশন স্পিড কত, রোটেশন স্পিড বলেছে হার্ড ডিস্ক কত ঘুরছে, দ্যাট ইজ প্রতি মিনিটে 600 RPM রোটেশন পার মিনিট। ঠিক আছে? এবারে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ টাইম টেকেন ফর ট্রান্সফারিং 250টা বাইটকে ট্রান্সফার করতে মোট কতটা অ্যাভারেজ টাইম লাগবে, এই হলো প্রবলেম। তো সলিউশন কি, এই সলিউশন প্রথমে যেটা বের করতে হবে যে অ্যাভারেজ সিক টাইম। তো অ্যাভারেজ সিক টাইম মিনস কি, অ্যাভারেজ সিক টাইম মিনস দেখো তোমার কতগুলো মোট ট্র্যাক ছিল টোটাল 500। তো 0 থেকে 499 ট্র্যাক, তো 0 থেকে 499 যোগ করলাম ইনটু প্রতিটা ট্র্যাককে, একটা ট্র্যাক থেকে আরেকটা ট্র্যাক অ্যাডজেসেন্ট যে ট্র্যাক পাশাপাশি ট্র্যাকগুলোতে হেড চেঞ্জ করতে কত সময় লাগে, 1 সেকেন্ড করে সময় লাগে। তাহলে ইনটু 1 ডিভাইডেড বাই 2, কারণ আমরা অ্যাভারেজ বের করছি, তাহলে আমাদের বেরিয়ে যাচ্ছে 499 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 249.5 সেকেন্ড। টোটাল অ্যাভারেজ সিক টাইম, আমি অ্যাভারেজ সিক টাইম কী বলেছিলাম, যে আমি বলছি না যে সবথেকে ওর্স কন্ডিশন বা সবথেকে বেস্ট কন্ডিশন, আমরা মোটামুটি একটা কন্ডিশন নিচ্ছি, কিন্তু আমাদের এখানে কি বলে দিয়েছে যে ট্র্যাক আছে 500টা। ক্লিয়ার? আর প্রতি ট্র্যাকে যেতে 1 সেকেন্ড করে সময় লাগে। তাহলে বুঝতে পারছো যে কেন এটা হলো। কিন্তু ট্র্যাক 500 বলে আমরা 500 ধরছি না, 0 থেকে 499। তো লোয়েস্ট ট্র্যাক কত 0, আর হাইয়েস্ট ট্র্যাক কত হচ্ছে 499, যোগ করে দিলে হয় 499। আর প্রতি ট্র্যাক চেঞ্জ করতে কত সময় লাগছে, 1 সেকেন্ড করে, 1 মিলি সেকেন্ড করে সময় লাগছে। সেটা ক্যালকুলেশন করার পর যেটা হচ্ছে 499 মিলি সেকেন্ড ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 249 মিলি সেকেন্ড অ্যাভারেজ সিক টাইম বেরিয়ে গেল। তো অ্যাভারেজ সিক টাইম আর টোটাল সিক টাইম কি, টোটাল সিক টাইম ইন্টারকে 2 করে দিলে তার 2499 টোটাল সিক টাইম। তো অ্যাভারেজ সিক টাইম বেরিয়ে গেল। টোটাল টাইম টেকেন ফর 1 ফুল রোটেশন, একটা ফুল রোটেশনের জন্য কত টাইম লাগছে। তো দেখো ও কী বলছে, পার মিনিটে কত ঘুরতে পারে, 1 মিনিটে কত রোটেশন নিতে পারে, 600 রোটেশন 1 মিনিটে। 1 মিনিটে 600 বার ঘুরতে পারে, 1 মিনিটে 600 বার রোটেশন হতে পারে। তাহলে টাইম টেকেন ফর 1 ফুল রোটেশন, একটা ফুল রোটেশন করার জন্য কত সেকেন্ড সময় নেবে, অ্যাকচুয়ালি কত মিলি সেকেন্ড আমরা বের করবো, কত মিলি সেকেন্ড সময় নেবে, যেহেতু আমার অ্যাভারেজ মিলি সেকেন্ডে বেরিয়েছে, আমাদের মিলি সেকেন্ডেই বের করতে হবে এটাকে। তো মিলি সেকেন্ড কনভার্ট করে নিচ্ছি 60/600 সেকেন্ড, এটা ডিভাইডেড বাই 0.1 সেকেন্ড। এটাকে আমরা কনভার্ট করেছি মিলি সেকেন্ডে, কারণ আমরা জানি যে 1000 দিয়ে গুণ করলে সেকেন্ডকে মিলি সেকেন্ড বেরিয়ে যায়। তো 1000 দিয়ে গুণ করলাম, আমার 100 মিলি সেকেন্ড বেরিয়ে গেল। কারণ আমরা কী বের করছি, 1 মিলি সেকেন্ডে, অ্যাকচুয়ালি আমাদের জানা আছে 1 মিনিটে কতবার ঘুরে, কিন্তু আমরা এখানে বের করে নিলাম কত, যে 1 মিলি সেকেন্ডে মানে একবার রোটেশন করতে কত মিলি সেকেন্ড লাগবে। ক্লিয়ার? আর আমরা দেখছি ফুল রোটেশনের জন্য 100 মিলি সেকেন্ড লাগবে। অ্যাভারেজ রোটেশনাল ডিলে,
অ্যাভারেজ রোটেশনাল ডিলে কি আছে, রোটেশনাল ডিলে মানে টোটাল রোটেশনাল যেটা বেরিয়েছে সেটাকে হাফ দিয়ে ভাগ করলে কিন্তু অ্যাভারেজ বেরিয়ে যায়। তাহলে আমাদের বেরিয়েছে 100 মিলি সেকেন্ড ডিভাইডেড বাই 1/2, তাহলে আমাদের বেরিয়ে যাচ্ছে 50 মিলি সেকেন্ড। এইটা বেরোলে এটি বেরিয়ে যাবে। সিক টাইম বেরোলে অ্যাভারেজ সিক টাইম বেরিয়ে যাবে, যেটা হাফ হাফ করে বেরিয়ে যায়। নেক্সট ক্যাপাসিটি অফ দ্য ট্র্যাক, এক একটা ট্র্যাকের ক্যাপাসিটি কত, ভেরি ইম্পর্টেন্ট। তো এক একটা ট্র্যাকের ক্যাপাসিটিতে জানতে গেলে আমাদের কি বলেছে যে নাম্বার অফ সেক্টর পার ট্র্যাক, এক একটা ট্র্যাকে কতগুলো সেক্টর আছে, 500। তা কী আছে আমাদের কতগুলো আছে, 100, নাম্বার অফ সেক্টর পার ট্র্যাক 100 ইন্টু আমরা কি করব, কত করে আমাদের নাম্বার অফ বাইটস পার সেক্টর, এক একটা সেক্টরে কত করে বাইটস, 500 গুণ করে দিলে বেরিয়ে যাবে 50,000 বাইটস। তাহলে একটা আমাদের টোটাল নাম্বার অফ এক একটা ট্র্যাকে কতগুলো সেক্টর আছে, নাম্বার অফ সেক্টর ইন পার ট্র্যাক আমাদের 100টা সেক্টর ছিল, আর তার সঙ্গে গুণ করলাম এক একটা সেক্টরে কত করে ডেটা থাকছে, তাহলে আমাদের কী হলো ক্যাপাসিটি, একটা ট্র্যাকের মধ্যে কতটা, একটা টোটাল ট্র্যাকের মধ্যে কত বাইটস ডেটা থেকে আমরা ক্যালকুলেশন করে নিলাম। নেক্সট কি আসছে, নেক্সট আসছে ডেটা ট্রান্সফার রেট, ডেটা কী হারে ডেটা ট্রান্সফার হচ্ছে সেটা ক্যালকুলেশন করার জন্য কি হচ্ছে যে কি, যে নাম্বার অফ হেডস, আমাদের হেড কত দিয়েছে 1, তো হেডস আমাদের এখানে 1ই দিয়েছে, কিছু দেয়নি, মানে ধরে নিলাম একটাই হেড। আর তার সঙ্গে গুণ কে হচ্ছে ক্যাপাসিটি অফ দ্য ট্র্যাক, ট্র্যাকের ক্যাপাসিটি কত 50,000, তার সঙ্গে গুণ হচ্ছে কি নাম্বার অফ রোটেশন ইন 1 সেকেন্ড, এইবার আমাদের সেকেন্ডে বলছে, তো 1 সেকেন্ডে কত রোটেশন হয়, তো 1 মিনিটে 600 হয়, তাহলে 1 সেকেন্ড কী হবে, তার ডিভাইডেড বাই 60 ইকুয়ালস টু কী হবে 10, তাহলে 5000 ইন্টু 10 বাইটস পার সেকেন্ড ইকুয়ালস টু 5 ইন্টু 10⁵, ভেরি ইজি, 10⁵ হয়ে যাচ্ছে আমার পার সেকেন্ডে রোটেশন। এবার লাস্ট যেটা বের করতে হবে ট্রান্সফার টাইম, অ্যাকচুয়ালি টোটাল ট্রান্সফার টাইম কী লাগলো, আমাদের কতগুলো ডেটা ট্রান্সফার করতে দিয়েছে কোশ্চেনে, 250 বাইটস ডেটা ট্রান্সফার করতে দিয়েছে। তো 250 যতগুলো তোমাকে এক্সামে দেবে 250 ডিভাইডেড বাই আমরা এখানে নেব ডেটা ট্রান্সফার টাইম, কারণ আমি কি বলেছিলাম যে ট্রান্সফার টাইম বের করতে গেলে তোমাদের কি করতে হবে, ডেটা টু বি ট্রান্সফার, কত ডেটা ট্রান্সফার করতে হচ্ছে ডিভাইডেড বাই ট্রান্সফার রেট। তো ট্রান্সফার রেট আমরা পার সেকেন্ডে বের করে নিয়েছি, তো সেটাকে ট্রান্সফার রেট দিয়ে আমরা ডিভাইড করে নিলাম, ডিভাইড করার পর আমার আনসার পেয়ে গেল 0.5 মিলি সেকেন্ড। এবার দেখো এই তো আমার ক্যালকুলেশন হয়ে গেছে, ক্যালকুলেশন হওয়ার পর আমরা কী করবো, অ্যাভারেজ টাইম টেকেন টু ট্রান্সফার 250 বাইটস, আমরা 250 বাইটসের ট্রান্সফার রেট বের করে নিয়েছি। এবারে আমরা কী করবো, অ্যাভারেজ টাইম, তা আমরা অ্যাভারেজ সিক টাইম কত বেরিয়েছিল, অ্যাভারেজ সিক টাইম বেরিয়েছিল আমাদের 249 প্লাস আমাদের কি বেরিয়েছিল, নেক্সট রোটেশন ডিলে বা রোটেশন ডিলে কতটা, তো রোটেশন ডিলে আমরা বের করেছিলাম 50, দ্যাট ইজ অ্যাভারেজ রোটেশনাল ডিলে 50 মিলি সেকেন্ড, প্লাস আমরা কি বের করলাম, আমরা বের করলাম ক্যাপাসিটি অফ দ্য ট্র্যাক, আমাদের ক্যাপাসিটি অফ ট্র্যাক বের করেছি, ডেটা ট্রান্সফার বের করেছি, কিন্তু আমাদের সেটা লাগবে না, আমাদের লাগবে কী লাগবে, আমাদের লাগবে প্রথম লাগবে আমাদের অ্যাভারেজ সিক টাইম, তারপর লাগবে আমাদের অ্যাভারেজ রোটেশনাল ডিলে, প্লাস আমি আগেই ফর্মুলা বলছি, প্লাস ডেটা ট্রান্সফার টাইম। তো ডেটা ট্রান্সফার টাইম কত আছে 0.5 মিলি সেকেন্ড, আমরা সব মিলি সেকেন্ডে ক্যালকুলেট করে নিচ্ছি। তাহলে আর আমাদের এখানে দেখো এই কোশ্চেনের মধ্যে আমাদের কোথাও কি দেয়নি, আমাদের কোশ্চেনের মধ্যে দেয়নি কন্ট্রোলার টাইম এবং কিউইং ডিলে, যেহেতু দেয়নি সেগুলো আমরা 0 বসালাম, পরীক্ষা যদি দিত তাহলে আমরা সেগুলো সেই ভ্যালুটা বসাতাম, এবং বসাবার পর টোটাল করার পর আমরা কি দেখলাম 300 সেকেন্ড বেরিয়ে যাচ্ছে মিলি সেকেন্ড। তাহলে এই 300 মিলি সেকেন্ড হচ্ছে আমাদের ডিজায়ার্ড আনসার। 300 মিলি সেকেন্ডের মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি আমার টোটাল কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে, কি 250 বাইট অফ ডেটাকে ট্রান্সফার করে দেওয়া যাচ্ছে। তাই অ্যাভারেজ টাইম কত লাগলো, টোটাল 300 মিলি সেকেন্ড।